আসসালামু আলাইকুম, ফেরিল্যান্ড প্যারেন্টসে স্বাগতম। গর্ভধারণ, মাতৃত্ব ও শিশু লালন পালন নিয়ে সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা, সপ্তাহ 6। গর্ভধারণের এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আপনার গর্ভের সন্তানের অনেক পরিবর্তন আসতে শুরু করে। গর্ভস্থ ভ্রূণ এ সময় 5 থেকে 6 মিলিমিটার বা 0.25 ইঞ্চি লম্বা হয়ে থাকে। বাচ্চার মুখমণ্ডল, নাক, মুখগহ্বর, কান আস্তে আস্তে আকার নিতে শুরু করে। আসুন গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহে গর্ভের শিশুর বৃদ্ধি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহে ভ্রূণের মাথার আকার অপেক্ষাকৃত বড় থাকে এবং তাতে কালো স্পট বা বিন্দু দেখা যায়। এই বিন্দুগুলোতে বাচ্চার চোখ ও নাকের গঠন শুরু হয়। মাথার দুপাশে একটু চাপা থাকে, যেখানে বাচ্চার কান আকার নিতে শুরু করে। ভ্রূণের দুপাশে কুঁড়ির মতো দেখতে মাংসপিণ্ড দেখা যায়, যা আস্তে আস্তে হাত এবং পাতে পরিণত হয়। ভ্রূণের ছোট্ট মুখের ভেতর তার জিহ্বা এবং ভোকাল কর্ডের গঠন শুরু হয়ে যায়। এই সময় হৃদস্পন্দন থাকে মিনিটে 100 থেকে 160 বার, যা একজন পূর্ণবয়স্ক মানুষের প্রায় দ্বিগুণ। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহের দিকে আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার হার্টবিট শোনা যেতে পারে, তবে ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডে পঞ্চম সপ্তাহে বাচ্চার হার্টবিট শোনা যেতে পারে। হৃৎপিণ্ড গঠিত হওয়ার পর এটি বাচ্চার সারা শরীরে রক্ত প্রবাহ শুরু করে। বাচ্চার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গঠনের প্রক্রিয়াও এ সময় শুরু হয়ে যায়। এই ছোট্ট শরীরেই নির্দিষ্ট স্থানে যকৃৎ, কিডনি ও শ্বাসতন্ত্রের গঠন শুরু হয়ে যায়। এ সময় ভ্রূণের দেহ কুণ্ডলী পাকিয়ে থাকে এবং মাথার আকৃতি এখনও দেহের তুলনায় বড় থাকে। ভ্রূণের মেরুদণ্ড শরীরের বাইরে বিস্তৃত হয়ে লেজের মতো কুণ্ডলী পাকিয়ে থাকে, যা পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি মিলিয়ে যায়। এবার আসুন জেনে নেই ষষ্ঠ সপ্তাহে মায়ের শারীরিক কি পরিবর্তন ঘটতে পারে। গর্ভাবস্থার এই সময়ে মায়েদের কিছু কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন ক্লান্তিবোধ। গর্ভধারণের এ সপ্তাহে অনেক ক্লান্তিবোধ হতে পারে, কারণ মায়ের অনেকটুকু শক্তি বাচ্চার বিকাশে খরচ হয়। যদিও হরমোনের পরিবর্তনের কারণেই মূলত গর্ভকালীন সময়ে অবসাদ ক্লান্তি আসে, তবু এর অন্যান্য আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন ঘুমের অনিয়ম। গর্ভাবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত ঘুমের অনিয়ম হতে পারে। বিশেষ করে এ সময় কোমরে এবং মেরুদণ্ডে হালকা ব্যথা অনুভব হওয়ার কারণে বা বারবার প্রস্রাব করতে ওঠার কারণে হয়তো তেমন একটা ভালো ঘুম হয় না। আর রাতের বেলা ভালো ঘুম না হওয়াও দিনভর অবসাদ কিংবা ক্লান্ত লাগার একটি অন্যতম কারণ। মুড সুইং। এ সপ্তাহে গর্ভবতী মায়ের আচরণগত কিছু পরিবর্তন আসতে পারে। মা কখনো হয়তো অতি আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন, আবার কখনো উৎফুল্ল হয়ে উঠতে পারেন, কিংবা গর্ভধারণের লক্ষণগুলো নিয়ে অস্বস্তিতে ভুগতে পারেন। গর্ভকালীন বিভিন্ন উপসর্গের কারণে এক একজনের মধ্যে এক এক ধরনের প্রতিক্রিয়া হয়ে থাকে। অনেক মা এ সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন এবং গর্ভধারণের কারণে হওয়া বিভিন্ন পরিবর্তনের প্রতি ইতিবাচক কিংবা নেতিবাচক অনুভূতি প্রকাশের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত আবেগ প্রকাশ করতে পারেন। আবার কিছু মায়ের ক্ষেত্রে অতিরিক্ত উদ্বেগ বা অ্যাংজাইটি কিংবা গর্ভকালীন হতাশা বা ডিপ্রেশন লক্ষ্য করা যায়। গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহের অন্যান্য উপসর্গগুলোর মধ্যে অপর একটি হলো ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া। গর্ভাবস্থার প্রথম ও শেষ 3 মাসে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা খুব সাধারণ ঘটনা। সত্যি কথা বলতে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই ঘন ঘন টয়লেটে যাওয়া। এই ব্যাপারটি এ সময় শরীরে হরমোনের বিভিন্ন পরিবর্তনের কারণে ঘটে থাকে। বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। গর্ভধারণের 6 সপ্তাহ সময় থেকে সাধারণত মর্নিং সিকনেস বা বমি বমি ভাব দেখা দেয়, কিন্তু এটি কখনো কখনো চতুর্থ সপ্তাহ থেকেও শুরু হতে দেখা যায়। পরবর্তী 1 মাস ধরে সমস্যাটি আরও বেশি প্রকট হতে পারে। স্তনে নরম ভাব এবং সংবেদনশীলতা। গর্ভাবস্থায় প্রাকৃতিক কারণেই মায়ের স্তনের আকৃতিগত পরিবর্তন দেখা দেয়, এটি প্রকৃতির নিয়ম। 6 থেকে 8 সপ্তাহের দিকে স্তনের আকার বৃদ্ধি পাওয়া শুরু হতে পারে, যা পুরো গর্ভকালীন সময় ধরে চলে। স্পটিং বা ভ্যাজাইনাল ডিসচার্জ। স্পটিং বা ভ্যাজাইনাল ডিসচার্জ এই সময়টাতে স্বাভাবিক, যা প্রায় 4 ভাগের 1 ভাগ মায়ের ক্ষেত্রে হয়ে থাকে। তবে এটি যদি বেশি হয় এবং তার সাথে ব্যথা অনুভূত হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ এটি মিসক্যারেজ বা অ্যাক্টোপিক প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে। মাথা ব্যথা। কিছু কিছু মায়েদের মাথা ব্যথা থাকতে পারে, তবে সেক্ষেত্রে হুটহাট ওষুধ না খেয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত।
প্রচুর পরিমাণে পানি খাওয়া, গরম পানিতে গোসল বা মাথা মাসাজ এক্ষেত্রে উপকারী। এ ব্যাপারে ডাক্তারের সাথেও আলোচনা করে নিন। তবে মনে রাখা দরকার, এ সময় মা যদি তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য না করেন তবে খুব ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সবাই যে গর্ভাবস্থার সব ধরনের লক্ষণ অনুভব করেন ব্যাপারটি এমন না। কেউ কেউ গর্ভাবস্থায় খুব বেশি শারীরিক কিংবা মানসিক পরিবর্তন অনুভব নাও করতে পারেন। এবার আসুন আলোচনা করা যাক এ সপ্তাহের করণীয় কি হতে পারে। এ সময় থেকেই যেহেতু গর্ভের সন্তানের উল্লেখযোগ্য বৃদ্ধিগুলো হয়ে থাকে, তাই এখন থেকেই অস্বাস্থ্যকর সব খাবার পরিহার করুন। যে কোনো ধরনের ওষুধের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন এবং যে কোনো ধরনের ওষুধ সেবনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন যে সেটি গর্ভাবস্থায় সেবন নিরাপদ কিনা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন্স হেলথ ইনফরমেশন সেন্টার এর মতে একজন গর্ভবতী মায়ের দৈনিক 0.4 মিলিগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। অনেক খাবারই ফলিক অ্যাসিড পাওয়া যায়, যেমন শাকসবজি, ব্রকলি, লেটুস, সাইট্রাস বা টক জাতীয় ফল, কলিজা, ডাল, মটরশুঁটি ইত্যাদি। গর্ভাবস্থায় দৈনিক কমপক্ষে 2 লিটার পানি খাওয়া উচিত। ফ্রেশ জুস কিংবা ডাবের পানিও খাওয়া যেতে পারে। কিন্তু মনে রাখা উচিত, চিনি সমৃদ্ধ জুসে অনেক ক্যালোরি থাকে এবং সাদা চিনি ক্ষতিকর, তাই সাদা চিনিযুক্ত খাবার ও পানীয় এড়িয়ে চলুন। এছাড়াও কফি, চা বা সোডা জাতীয় পানীয় কম খাওয়া বা একেবারে না খাওয়াই উচিত। মায়ের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্য সময়ের চেয়ে বেশি পরিমাণ প্রোটিন, ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার রাখা উচিত। মায়ের গর্ভে বেড়ে ওঠা শিশুর বৃদ্ধির জন্য এই উপাদানগুলো অনেক বেশি প্রয়োজন। এ সময় জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন। জাঙ্ক ফুডের চাইতে ফলমূল এবং শাকসবজির প্রতি আকৃষ্ট হন। অনেক গর্ভবতী মহিলা কোষ্ঠকাঠিন্যে ভোগেন। শাকসবজি ও ফলমূল খাবারের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। এ সময় এক বেলায় কিংবা একসাথে বেশি কিংবা ভরপেট খাবার না খেয়ে ছোট ছোট বিরতিতে অল্প করে খাবার খেতে শুরু করুন। এতে আপনার রুচি নষ্ট হবে না আর খেতে কিছুটা স্বস্তি পাবেন। দিনে 3 বেলা না খেয়ে ছোট ছোট বিরতিতে 6 বার বা তার বেশি বার খাবার চেষ্টা করুন। এতে গ্যাস, অ্যাসিডিটি এবং বমি ভাব কমতে সাহায্য করে। গর্ভকালীন সময়ে মায়ের শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব থাকলে তা শিশুর শরীরেও প্রভাব ফেলবে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে পারেন অতিরিক্ত মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ ওষুধপত্র। এছাড়া নিশ্চিত হন আপনি যে ভিটামিন ওষুধ গ্রহণ করছেন সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে। গর্ভবতী মায়েদের মন সবসময় ভালো থাকলে গর্ভস্থ শিশুর মানসিক বিকাশ সুষ্ঠু হয়। এ সময় পরিবারের সবাইকে গর্ভবতী মাকে মানসিক চাপ থেকে দূরে রাখতে সহায়তা করা উচিত। এ সময় যথাসম্ভব আরামদায়ক পোশাক পরুন এবং অতিরিক্ত গরমে যাওয়া ও লম্বা ভ্রমণ পরিহার করুন যথাসম্ভব। এ সময় গর্ভবতী নারীর স্বামীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীর সাথে মধুর সম্পর্ক রেখে যথাযথ সহযোগিতা করাই তার মূল কাজ। গর্ভাবস্থায় শিশুর বাবার ভূমিকা নিয়ে পড়তে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন। গর্ভধারণ, মাতৃত্ব